কল্পনা করুন তো, একটা মেয়ে যার গলায় আল্লাহ যেন নিজে সুর ঢেলে দিয়েছেন, গ্রামের নদীর পাড়ে বসে গান গায়, বাবার সাথে বাউল গানে গলা মেলায়, আর মানুষ থমকে দাঁড়ায় সেই কণ্ঠ শুনে। কিন্তু সেই একই মেয়ে একদিন হারিয়ে যায় শহরের ঝলমলে আলো, মিথ্যা প্রতিশ্রুতি আর লোভের অন্ধকারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি এমনই একজন নারীর যার নাম ছিল মায়া, একজন লালন কন্যার শহরে হারিয়ে যাওয়া আবার নিজেকে খুঁজে পাওয়ার গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা আপনাকে ভাবাবে সত্যিকারের সুর কোথায় থাকে আর মানুষ কিভাবে নিজের ভেতরে সেই সুর হারিয়ে ফেলে। সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি, যেই গল্পটির নাম সাইলেন্স, যেটি আমরা দেখতে পেয়েছি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে। গ্রামের নাম আমরা না হয় গোপনই রাখি। নদীর ধারে ছোট্ট একটা বাড়ি, যেখানে থাকে বাউল বাবা আর তার মেয়ে মায়া। মায়ার গলার সুর যেন ঈশ্বর প্রদত্ত। ছোটবেলা থেকেই বাবার সাথে বসে গান শেখে, সাধনা করে, তাল লয় সুর বুঝতে শেখে। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে বাবা মেয়ে একসাথে গান গায়, মানুষ মুগ্ধ হয়ে শোনে। সময় গড়ায়, মায়া ধীরে ধীরে বড় হয়, কৈশোর পেরিয়ে যৌবন আসে তার শরীরে। কিন্তু সেই যৌবনের সাথে সাথে সুর যেন আরও গভীর হয়। নদীর জলে তার যৌবনের ছায়া পড়ে, আর তার পাশে থাকে একজন আলী। এই গ্রামেরই ছেলে, মায়ার গানের অন্ধ ভক্ত। মায়ার প্রতিটা গান শুনে সে মুগ্ধ হয়, প্রশংসা করে। আলীর চোখে মায়া যেন লালনের কন্যা, যার গান একদিন সারা দেশ শুনবে। আলী চায় মায়ার গান রেকর্ড করতে, কিন্তু মায়া লাজুক, দ্বিধায় ভোগে, সবার সামনে গান গেতে চায় না। লুকিয়ে লুকিয়ে বিভিন্ন সময়ে আলী তার গান রেকর্ড করে। মায়া দেখলেই লজ্জা পেয়ে হেসে থামিয়ে দেয়। তবুও আলীর বাসার কাছে নদীর ধারে বসে প্রায়ই গান গায় মায়া, আর আলীর অনুরোধে রেকর্ড করতে রাজি হয় একসময়। এই সুরের সূত্র ধরেই দুজনের মাঝে জন্ম নেয় এক নিঃশব্দ ভালোবাসা। কিন্তু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না। মায়ার পরিবারে ছিল অভাব, ঘরে খাবার নেই। একদিন মায়া আলীদের বাড়িতে যায়। আলীর মাকে দোকানের ভাড়ার টাকা রাখতে দেখে। টাকা দেখে মায়ার চোখে এক মুহূর্তের জন্য লোভ চমকে ওঠে। যার বাড়িতে ভাতের পাতিল খালি পড়ে আছে, এত টাকা দেখে তার চমকে ওঠা স্বাভাবিক। আলীর মা অবশ্য বলে ফেলেন, এই গ্রামে থেকে তোমার তেমন কিছু হবে না, জায়গাটা বদলাও। কথাটা সাধারণ মনে হলেও মায়ার মনে গেঁথে থাকে। এদিকে আলী নিজের বোনের হাত দিয়ে মায়াকে চিঠি পাঠায়, নিজের হাতে লেখা প্রেমপত্র আর কবিতা, শব্দে শব্দে ভালোবাসা আর মায়ার ভবিষ্যতের স্বপ্ন। একদিন আলী শহর থেকে ফিরে আসে, সোজা চলে আসে মায়ার বাবার কাছে। বলে, মায়ার গান দেশের সব মানুষ শুনবে, ওকে দয়া করে শহরে যেতে দিন। মায়াও বাবাকে বোঝায়। তার বাবা কষ্ট পেলেও শেষ পর্যন্ত রাজি হয়। আলী নিজে শহরে গিয়ে এক মিউজিক ডিরেক্টরকে মায়ার গান শুনিয়েছিল এবং সে অনেক পছন্দ করেছিল সেটা। অবশেষে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আলীর সাথে শহরের পথে পা বাড়ায় মায়া। লঞ্চে ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা শেষে মায়া পৌঁছে যায় ঢাকায়। প্রথমবার দেখা এই দুরন্ত শহর তাকে অবাক করে দেয়। গাড়ির শব্দ, মানুষের ভিড়, আলোর ঝলকানি, সব যেন নতুন এক পৃথিবী। আলী তাকে নিয়ে যায় মিউজিক ডিরেক্টরের কাছে, যার নাম ছিল ডিস্কো দিনার, সংক্ষেপে ডিডি। অনেকটা ডিসকাউন্ট বাপ্পি লাহিড়ী টাইপের। মায়ার গান ডিডিকে আলী পেনড্রাইভে শুনতে দেয়, কিন্তু গানের চেয়ে ডিডির নজর বেশি পড়ে মায়ার শরীর আর যৌবনের দিকে। ডিডি চায় মায়ার সান্নিধ্য। ডিডির সুনজর পেতে হলে শুধু গান দিয়েই হবে না, চাই বাড়তি কিছু, গানের সাথে ফান। মায়া তাতে রাজি হয় না। তবে মায়া অস্বীকার করলে ডিডি রেগে যায়, তাকে বের করে দেয় স্টুডিও থেকে। আলী আর মায়া হতাশ হয়ে ফিরে আসে। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু লেখা। ডিডির গুরুজি, একজন প্রবীণ শ্রদ্ধেয় সঙ্গীত গুরু শেখ সাদি খান, কোনোভাবে মায়ার গান শুনে ফেলেন পেনড্রাইভে চালানো অবস্থায়, আর মুগ্ধ হয়ে যান। গুরুজির নির্দেশে ডিডি নিজেই মায়াকে আবার ডেকে পাঠান, কারণ এত বছর পর গুরুজি এই প্রথম নিজ থেকে কোনো শিল্পীর গান শুনে তাতে মুগ্ধ হয়েছে। মায়া ফিরে আসে। এবার মায়ার গান রেকর্ড করানো হয়। এই প্রথম প্রকৃত মর্যাদায় মায়ার কণ্ঠ রেকর্ড হয় স্টুডিওতে। গান রিলিজ হতেই পথে ঘাটে সবাই ইউটিউবে শুনতে শুরু করে মায়ার গান। মায়া রাতারাতি হয়ে ওঠে পরিচিত মুখ। খ্যাতির এই ঢেউয়ে ভেসে আসে পার্থ ভাই নামের একজন, এক মোটাসোটা লম্পট প্রকৃতির লোক। তারা মায়াকে বোঝায়, আলীর সাথে থেকো না, ডিস্কো দিনারের সাথে থাকলে তোমাকে সুপারস্টার বানানো হবে।
মায়াকে লোভ দেখানো হয়। প্রথম রেকর্ডিংয়ের জন্যই ডিডি মায়াকে দিয়ে দেয় 5,000 টাকা। এই টাকা হাতে পেয়ে মায়ার মনে পড়ে যায় অতীতের সব অভাব, না খেয়ে থাকা দিনগুলো, বাবার কষ্ট। ডিডির লোকজন তাকে বোঝায় আধুনিক পোশাক পরে মডার্ন গান গাইলে আরও বেশি টাকা আসবে। ধীরে ধীরে মায়া বদলাতে শুরু করে। গান আর ফুর্তি একসাথে মিশে যায়। পেট দেখানো জামা পরে নাচ, চটুল মুভমেন্ট, এসব দেখে কিছু দর্শক ক্রেজি হয়ে ওঠে তার ভক্ত। আবার সুশীল সমাজের কেউ কেউ তীব্র সমালোচনা করে। তবে নেগেটিভ পজিটিভ দুই ধরনের পাবলিসিটি মিলিয়েই মায়া তরতর করে উপরে উঠতে থাকে। মায়া উঠে যায় নিজের ফ্ল্যাটে। আলী এসব দেখে মন ভার করে বসে থাকে, কিন্তু মায়া এগুতে থাকে নিজের গতিতে। মায়াকে এবার নতুন করে গড়া হয়। ইংরেজি শেখানো হয়, হাই হিল, দামি গাড়ি, নাচের মুভ শেখানো হয়। মায়া হয়ে ওঠে রীতিমতো ম্যাডাম। মায়াকে এবার ডিডিএর কোম্পানির সাথে চুক্তি করার অফার দেওয়া হয়, কিন্তু শর্ত একটাই, ডিডির কোম্পানির বাইরে কোথাও শো করা যাবে না। একদিন ডিডি তাকে একা দেখা করতে ডাকে। একবার তার কোম্পানির সাথে চুক্তি করলে প্রতিটি গানে 50,000 টাকা করে দেওয়া হবে তাকে। এই বিশাল অঙ্কের টাকার কথা শুনে মায়া লোভে পড়ে যায়। অতীতের সেই অভাবের দিনগুলো, ভাত নেই, পানি খেয়ে ক্ষুধা পেটে দিন পার করা, সব যেন চোখের সামনে ভেসে ওঠে। আলী তাকে বারবার সাবধান করে, কিন্তু মায়া তার কথা শোনে না। আলী জানে ডিস্কো ডিনার একা মেয়েদের নিজের অন্দর মহলে ডেকে নষ্ট করে। মায়া নিজেও সেটা জানে, কিন্তু লোভের পর্দা মায়াকে বাস্তবতা দেখতে দেয় না। আলীর কান্নাকে পা দিয়ে মারিয়ে মায়া চলে যায় দিনারের কাছে। সেখানে গিয়ে মায়া জানতে পারে ডিডির আসল গল্প। দিনারের মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। বাবা ছিলেন একজন অসৎ উকিল, কিন্তু ছেলে যখন বাবাকে বলেছিল সে শিল্পী হতে চায়, বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। তার বাবা চিনত শুধু টাকা। সে কখনো ভাবতে পারেনি মিউজিক করে দিনার এত টাকা আয় করতে পারবে। শুরুর দিকে ডিডি ভালো গান গাইত, কিন্তু তার সেই রবীন্দ্রসঙ্গীত মানুষ শুনত না। খাবারের অভাবে দিনের পর দিন কাটাতে হয়েছে তাকে। সেই অভাবই তাকে ঠেলে দিয়েছে এই ডিস্কো ডিনারের জগতে। একদিন এক মিউজিক প্রডিউসার তাকে বলে এসব গান না গেয়ে চটুল ধরনের গানে নিজের শ্রম বিনিয়োগ করতে। সেই থেকে শুরু, এবং দিনু হয়ে উঠেছিল ডিস্কো ডিনার। এসব কথা বলতে বলতেই ডিডির মাঝে জেগে ওঠে লালসা। সে মায়াকে জাপটে ধরে। মায়া তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানায়, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় গুরুজির নিষেধ। গুরুজি দিনারকে বলেছিল মেয়েটিকে দেখে রাখতে। নিজেকে সামলে নেয় সে। মায়াকে ছেড়ে দেয়, শুধু বলে নিজের ভেতরের সুর নিয়ে বাঁচো। মায়া সেদিন বাড়ি ফিরে গিয়ে দেখে আলী চলে গেছে। শুধু একটা চিঠি লিখে গেছে, তুই আমাকে হারাইলি। এই কয়েকটা শব্দেই যেন ভেঙে পড়ে মায়ার সব। সে কাঁদতে থাকে একা। দিনারের ভেতরে ভালো সত্তাটা জেগে উঠলেও সেই পার্থের ভেতরে কিন্তু সেটা ওঠেনি। তার কাছে তখনও মায়া একটা সোনার ডিম পাড়া হাঁস, যাকে দিয়ে অনেক টাকা আয় করা যাবে। পার্থ এই সুযোগটা কাজে লাগাতে চায়। মায়াকে সম্পূর্ণ নিজের কবজায় নিতে চায়। মায়া যখন গ্রামে ফিরে যেতে চায়, তখন পার্থ তাকে আটকায়। সে আলীর সাথে আর একটা মেয়ের একটা নকল ছবি তৈরি করে মায়াকে দেখায়। এই ফেক ছবিটা দেখার পর মায়া আলীকে ভুল বোঝে। তার মন থেকে ধীরে ধীরে আলী চলে যায়। বিরহে ডুবে থাকা মায়ার জীবনে আসে নতুন এক মোড়। পার্থ তাকে মদ খাওয়া শেখায়। মায়ার জীবনে নিয়ে আসে নতুন এক বয়ফ্রেন্ড। তাকে যে ছেলেটা পিয়ানো শেখাতো, সেই ছেলেটার সাথেই সম্পর্কে জড়িয়ে যায় মায়া। তারা একসঙ্গে নেশা করত, মদের পার্টিতে নতুন প্রেমিকের সাথে সময় কাটাতো, ক্লাব পার্টি। জীবনটা যেন ধ্বংসের দিকে এগুতে থাকে মায়ার। এক রাতে ঘুমের মধ্যে মায়া স্বপ্ন দেখে নিজের অতীত, নদীর পার, বাবার গান এবং আলীর চিঠি। এই স্বপ্ন যেন তার মনের এক বন্ধ দরজা খুলে দেয়। মেকআপ, মাদক, রকস্টার জীবন, সব থেকেও মন যেন টান দেয় সেই পুরনো সুরের দিকে। মায়া চায় দোতারা হাতে নিতে, নিজের শেকড়ের গান গাইতে, কিন্তু সে এখন হয়ে গেছে রকস্টার। তাকে দোতারা হাতে নিতে দেওয়া হয় না। কনসার্টে উঠে যায় মায়া। ফোক গানের সাথে রক মিউজিক যেন মিলেমিশে একাকার। দর্শকেরা চারিদিকে মায়া মায়া স্লোগানে ভাসিয়ে দিতে থাকে। কিন্তু রক গান গাইতে গাইতে এক পর্যায়ে কনসার্টের ভেতরেই মাথা ঘুরে পড়ে যায় সে। অবচেতন মনে শুধু বেজে ওঠে একটাই মন্ত্র, মায়া মায়া। নিজের তৈরি জগতে সে যেন বন্দী হয়ে পড়ে। মনে হয় আকাশ থেকে পড়ে যাচ্ছে সে নিচে, যেই পতনের কোনো শেষ নেই। এবার আমরা যাব গল্পের শেষ অধ্যায়ে। সময় গড়িয়ে যায়। মায়ার এই অধপতনের গল্প একদিন শোনে আরেকজন মানুষ, কিন্তু ততদিনে মায়া বদলে গেছে সম্পূর্ণ।
সে এবার ধর্মের পথে ফিরে এসেছে। গায়ে চড়িয়ে নিয়েছে শালীন পোশাক। ভালো মন্দ যে কোনো কিছু বেছে নেয়ার স্বাধীনতা এখন সম্পূর্ণ তার নিজের ওপরে। সে এখন আর লোভের পেছনে ছোটে না। তার জীবনে আলী নেই, তার বাবাও মারা গেছে। ব্যস্ততা কমে আসার পর একা হয়ে পড়ে মায়া। একজন নতুন শিল্পীর ক্রেজ কয়েক বছর থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে তার কাছ থেকে সবাই নতুন কোনো স্টারের দিকে ছুটে যায়। রূপ যৌবনের মোহ মানুষকে অল্প কয়েকদিনই টানতে পারে। সেই বয়ফ্রেন্ড, পার্থ ভাই, ডিস্কো ডিনার সবাই একে একে মায়াকে ছেড়ে গেছে। সবাই এখন নতুন শিল্পী, নতুন মুখের দিকে পড়ে আছে। মায়া বুঝতে পারে জীবনে একটা সময়ে আর কেউ থাকবে না, শুধু থাকবে দুটো জিনিস, তার সুর আর তার স্রষ্টা। এখন আর টাকার জন্য গান করে না মায়া। সে বিশ্বাস করে যিনি মুখ দিয়েছেন তিনি আহার দেবেন। টাকা নিয়ে ভাবে না সে আর। আমরা বুঝতে পারি মায়া যার কাছে নিজের জীবনের গল্প বলল তিনি একজন সিনেমা প্রডিউসার। তিনি মায়াকে বলেন তিনি মায়ার জীবনের এই গল্প নিয়ে একটা সিনেমা তৈরি করবেন। সিনেমার নাম রাখবেন দ্য সাইলেন্স, কারণ নীরবতাই তো শব্দহীন ভাষা, যা মায়ার পুরো জীবনের গল্প বলে দেয় নিঃশব্দে। শেষ দৃশ্যে দেখা যায় তসবিহ হাতে নামাজ পড়তে চলে যাচ্ছে মায়া, কারণ দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। প্রিয় দর্শক বন্ধুরা, একজন নারীর এই নীরব চিৎকার, অভাব থেকে খ্যাতি, খ্যাতি থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে আত্ম উপলব্ধির যাত্রা। মায়ার গল্প শুধু একটা মেয়ের গল্প নয়, এটা প্রতিটা মানুষের ভেতরের সেই লড়াইয়ের গল্প, যেখানে লোভ আর ভালোবাসা, শহর আর শেকড় একসাথে মিলেমিশে যায়। আপনাদের কেমন লাগলো এই গল্পটি নিচে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।